Hello guys, Assalamu alaikum. This is me Abdul Rabbi and you are watching right now AR Football. তো আজকে আমি মেইনলি কথা বলবো প্লেয়ারদের স্কিল দেওয়া নিয়ে, যে আসলে কোন প্লেয়ারের মধ্যে কোন স্কিলটা দিলে সবথেকে ভালো পারফরমেন্স দেখাবে। তো আমি মূলত বলতে চাই একটা কথা, যদি একটা প্লেয়ারের মধ্যে স্ট্যাটস থাকে ভালো, স্ট্যাটস থাকা ভালো, কিন্তু একটা প্লেয়ারের মধ্যে যদি স্কিল না থাকে তাহলে ওই প্লেয়ার দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। স্ট্যাটস থাকা ভালো কিন্তু স্কিল না থাকলে ওই প্লেয়ার আসলে কোনো কাজেরই না। মানে ইন রিয়েল লাইফেও আপনি সেম জিনিসটাই দেখবেন, একটা প্লেয়ার ক্যান ড্রিবল, ক্যান ডু সামথিং রিয়েলি গুড, গুড ফিনিশিং। কারণ ফিনিশিং করতে গেলেও আপনি চিন্তা করতে হবে যে লং রেঞ্জ শুটিং সে পারে কি না। যদি একটা প্লেয়ারের মধ্যে যদি লং রেঞ্জে শুটিং না থাকে সে ভালো ফিনিশ করবে না, লং রেঞ্জ থেকে ব্যাঙ্গার দিতে পারবে না সে। কিন্তু হ্যাঁ, ক্লোজ রেঞ্জ থেকে হয়তো বা সে কোনো মতে গোল করে ফেলতে পারে, কিন্তু ওই প্লেয়ারের মধ্যে যদি স্কিল না থাকে সে মিস করবে, প্রচুর মিস করবে। এটা আপনি খেলার মধ্যে দেখতেই পারেন। মানে একটা নর্মাল কার্ড যার মধ্যে অনেকগুলো স্কিল দেওয়া, এবং আর একটা নর্মাল কার্ড অনেক ভালো, মানে স্ট্যাটসের মামলায় মানে সেরা একটা কার্ড, কিন্তু স্কিল নাই। যেমন আমি আপনাদেরকে দেখাই আমার যে প্লেয়ারগুলো আছে এখন মেইনলি আমার টিমের মধ্যে, আপনারা দেখতে পারতেছেন যে এই যে গ্যারেথ বেলটা আমার কাছে আছে, আমি 100 কয়েন স্পিন মেরা পাইছি, যদিও আমার বেশি টাকা খরচ করা লাগে নাই। তো এই গ্যারেথ বেলটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে সিসর স্পিনিট আছে, নাকল শট আছে, ডিপিং শট আছে, লং রেঞ্জ শুটিং আছে, অ্যাক্রোবেটিক ফিনিশিং আছে। এই যে অ্যাক্রোবেটিক ফিনিশিং, অনেকে চিন্তা করে আরে ফিনিশারের মধ্যে অ্যাক্রোবেটিক ফিনিশিং না থাকলে কী হবে। ভাই, প্লেয়ার পড়ে যাবে অ্যাক্রোবেটিক ফিনিশিং না থাকলে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট স্কিল এর মধ্যে নাই কোনটা জানেন? বেলের মধ্যে, যার জন্য আমি বেলে ইউজ করি না তেমন একটা, ওটা হলো গিয়া ফাইটিং স্পিরিট নাই। আমি যদিও র্যান্ডমলি স্কিল দিছি, কোনো স্কিল পাই নাই, ফাইটিং স্পিরিট পাই নাই। তো আপনারা যদি ফাইটিং স্পিরিট দেন বেলের মধ্যে তাহলে কি করবে, সে মেনলি হোল্ড করতে পারবে। তো এটাই আর কি ইম্পর্টেন্ট স্কিল। তো আমি এখন এক বাই পার্ট বলবো যে কোন প্লেয়ারের মধ্যে কী ধরনের স্কিল দেওয়া লাগে। তো প্রথমত শুরু করা যাক গোলকিপার দিয়ে। গোলকিপারের মধ্যে কীরকম স্কিল দিবেন? অবভিয়াসলি গোলকিপারের লো পান্ট থাকতে হবে, হাই পান্ট থাকতে হবে, পেনাল্টি সেভিং। এটা না হলেও হয়, এটা মানে অকাজের একটা জিনিস আমি মনে করি, তেমন কাজের না। ক্যাপ্টেন্সি দিতে পারেন ইফ ইউ ওয়ান্ট। অ্যান্ড সব থেকে মানে ইম্পর্টেন্ট স্কিল ওটা হলো গিয়ে ফাইটিং স্পিরিট দেওয়া গোলকিপারের মধ্যে। কারণ যখন অনেক বেশি ক্রাউডেড প্লেস থাকবে, যেমন আমি লং বল কাউন্টার খেলি, লং বল কাউন্টারের ক্ষেত্রে আপনার সব প্লেয়াররা নিচের দিকে থাকে, সব প্লেয়াররা নিচের দিকে থাকে। তো অপোনেন্টের সব প্লেয়ার কিন্তু আমার হাফের মধ্যে আছে। তো যখন এরকম হয়, সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ওই সিচুয়েশনের প্রেশার মানে নিতে পারবে কি না প্লেয়ারটা, এটা ডিপেন্ড করে হলো আপনার ফাইটিং স্পিরিটের উপরে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন গোলকিপারের মধ্যে ফাইটিং স্পিরিট দেওয়া, তাহলে হয়তো বা হালকা একটু স্লাইডলি ভালো পারফর্ম করবে হাফ টাইমের পরে, হয়তো বা। অ্যান্ড এরপরে আসা যাক সিবির ক্ষেত্রে। সিবির একটাই কথা ভাই, ব্লকার। শুরু করা যাক প্রথম প্রথম স্কিল, হ্যাঁ। ওয়ান টাচ পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপিরিটি, স্লাইডিং ট্যাকেল, লং রিচ ট্যাকেল, এটা তো স্পেশাল স্কিল। আর অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স অনেক, মানে এই যে দেখতেছেন আপনারা ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপিরিটি, হেডিং অ্যান্ড অলসো অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, এগুলা একটা সিবির মধ্যে মাস্ট দরকার। আর অ্যাডিশনালি আপনি চাইলে ওয়ান টাচ পাস অ্যাড করতে পারেন, সাথে থ্রু পাসও, কারণ এখনকার গেম এনভায়রনমেন্টে আপনার এটা দরকার। আমার প্লেয়ার কিন্তু খুব একটা ভালো পাস দিতে পারে না, তারপরেও কিন্তু ওয়ান টাচ পাস যখন থাকে প্লেয়ারের মধ্যে, তখন হয় কি লিঙ্কিং করা যায়। এটা আর কি একটা মেন একটা অ্যাডভান্টেজ পাবেন, যদি ওয়ান টাচ পাস থ্রু পাস থাকে তাহলে সেন্টার ব্যাক থেকে আপনারা বিল্ড করতে পারবেন। লেফট ব্যাক রাইট ব্যাকের ক্ষেত্রে আমি দুই ধরনের লেফট ব্যাক রাইট ব্যাক দেখাবো এখন। আপনারা অফেন্সিভে একটা ইউজ করবেন আর ডিফেন্সিভে আরেক ধরনের ইউজ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে সেমই থাকা উচিত আসলে। যদি আপনারা অফেন্সিভ উইঙ্গার ব্যাক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ট্র্যাক ব্যাক দিবেন, অ্যান্ড ট্র্যাক ব্যাক দিবেন কারণ হলো অফেন্সিভে যখন যাবে, উপরে যখন উঠে যাবে, ধরেন আমার মালদিনি না, আমি আপনাদেরকে দেখাই হলো গিয়া জানেত্তি দিয়া, জানেত্তি হলো গিয়ে একটা অফেন্সিভ উইঙ্গার ব্যাক। তো অফেন্সিভ উইঙ্গার ব্যাক হওয়ার কারণে এ আসলে সবসময় উপরের দিকে চলে যায়। তো এ যখন উপর দিকে যায় তখন আবার নিচের দিকে তো ব্যাক করা লাগবে, এই জন্য আমি ট্র্যাক ব্যাক দিছি, থ্রু পাস দিছি, ওয়ান টাচ পাস দিছি। দেওয়ার জন্য যা যা এলিমেন্ট দরকার, যা যা স্কিল দরকার, ওই নেসেসারি স্কিলগুলো অবশ্যই দিবেন। আর সাথে অফেন্সিভ উইঙ্গার ব্যাকে অ্যাডিশনালি ম্যান মার্কিং দেওয়া থাকে না মাঝে মাঝে, ওইগুলাতে ম্যান মার্কিং এগুলা দিয়ে নিবে। যেমন আমার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মধ্যে ম্যান মার্কিং দেওয়া নাই। তো এই যে এই স্কিলগুলো আমি আমার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মধ্যে দিছি, যাতে যেন ডিফেন্সিভলি অনেক সলিড থাকে, ব্লকার, ইন্টারসেপশন, ম্যান মার্কিং, ট্র্যাক ব্যাক। তো এই স্কিলগুলোর কারণে অফেন্সিভ হওয়ার পরেও, অফেন্সিভ সব স্কিলই আছে ওর মধ্যে, কিন্তু ডিফেন্সিভ কোনো স্কিল ছিল না,
তো এই জন্য আমি ডিফেন্সিভ স্কিলগুলো দিয়ে নিছি, এই আর কি। এরপরে বলা যাক সেন্টার মিডের ক্ষেত্রে, মানে আসলে ডিফেন্সিভ মিড আর সেন্টার মিড। তো ডিফেন্সিভ মিডে আমি অ্যাঙ্করম্যান ইউজ করি, ভিয়েরা। তো ভিয়েরার ক্ষেত্রে যে যে স্কিলগুলো মিসিং ছিল ডিফেন্সিভ, ওইগুলা ইউজ করছি আমি। ম্যান মার্কিং, ট্র্যাক ব্যাক, থ্রু পাস দেওয়া ছিল না, কারণ যেহেতু সেন্টার মিড, তাহলে মানে সেন্টার থেকে থ্রু পাস দিতে হবে উপরের দিকে, এইদিকে। তো এইটার জন্য আর কি ওর মধ্যে এটা দিছি। আর হেল্প ট্রিক আপনারা চাইলে অন্যান্য স্কিলগুলো অ্যাড করতে পারেন, যেমন ডাবল টাচ অনেকেই ইউজ করে, এটা মানে ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে ডাবল টাচ করে, মানে ইজিলি তাহলে প্রেশার বিট করা পসিবল। এরপরে বলা যাক সেন্টার মিডের ক্ষেত্রে, আমি আসলে এখানে ডিফেন্সিভ মিডফিল্ডারকে সেন্টার মিড হিসেবে ইউজ করতেছি লথার মাথায় আজকে, মানে বক্স টু বক্স। তো বক্স টু বক্সের ক্ষেত্রে আমি বলবো একটা কথা, ওটা হলো ট্র্যাক ব্যাক দেওয়া। কারণ ট্র্যাক ব্যাক যখন আপনি দিবেন বক্স টু বক্সের মধ্যে, তখন অপোনেন্ট বল নেওয়ার সাথে সাথেই এ সাথে সাথে প্রেস করবে। ট্র্যাক ব্যাক থাকা মানে হলো অপোনেন্টের উপর প্রেশার ক্রিয়েট করবে, মানে অটো আপনার নিজে ম্যানুয়ালি করা লাগবে না। আমি যেহেতু ম্যানুয়াল ডিফেন্ডার, আমার মাঝে মাঝে ম্যানুয়ালি প্রেস করা লাগে, ম্যানুয়ালি ম্যাচ আপ করা লাগে। তো আপনাদের কাছে যদি ট্র্যাক ব্যাক স্কিলটা থাকে, অবশ্যই আপনি সেন্টার মিডের মধ্যে দিবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অর্কাস্ট্রেটরের মধ্যে ট্র্যাক ব্যাক দেওয়ার দরকার নেই, কারণ অর্কাস্ট্রেটর নিচের দিকেই থাকে অলরেডি। কিন্তু বক্স টু বক্সই একমাত্র সেন্টার মিড যে শুধু উপরে উঠে যায়, আবার মাঝে মধ্যে নিচে আসে, তো মানে দৌড়ের উপরে থাকে। তো ট্র্যাক ব্যাক দিলে হবে কি, মানে অফেন্সে আসে সাথে সাথেই নিচে নেমে যাবে। এটাই আর কি মানে উদ্দেশ্য, মানে যে কোনো সেন্টার মিডকে নিচে আনার। সেই ক্ষেত্রে আন্দ্রে পিল্লোর ক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নাই ট্র্যাক ব্যাক, কারণ ও নিচের দিকেই থাকে, সাইড বাই সাইড যায়, মাঝে মাঝে উপরের দিকে যায়। তো আপনি ওর মধ্যে ব্লকার, ম্যান মার্কিং, ডাবল টাচ, মার্সেল টান এগুলা দিবেন, মানে নেসেসারি যেগুলো মানে স্কিল থাকে ওইগুলা দিবেন। এগুলা দিলে এনাফ আমি মনে করি। আর মানে আন্দ্রে পির্লো যেহেতু ডিফেন্সিভ, এটারও আমি সেন্টার মিডে ইউজ করি, ডিফেন্সিভ ইউজ করি না তেমন। এর অফেন্সিভ স্কিলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, অফেন্সিভ স্ট্যাটসগুলো। অসাধারণ একটা প্লেয়ার। আপনাদের যাদের কাছে পির্লোর পুরাতন কার্ড আছে, চাইলে ওইটা ইউজ করতে পারেন। এরপরে আসা যাক অ্যাটাকিং মিডফিল্ডারের ক্ষেত্রে। অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ হলো অ্যাটাক ক্রিয়েট করা, এখান থেকে অর্কাস্ট্রেট করা, উপরের দিকে যাওয়া, মাঝে মাঝে নিজেই রান মেক করা উপরের দিকে। এবং এটার জন্য আর কি, যেহেতু ও উপরের দিকে যাবে, তাহলে ওর কয়েকটা অফেন্সিভ স্কিল দেওয়া প্রয়োজন, যেমন সেন্টার ফরওয়ার্ডের যে স্কিলগুলো দেওয়া হয়, ওর মধ্যে চাইলে এই স্কিলগুলো অ্যাড করতে পারেন। ডাবল টাচ, অন্যান্য যে স্কিলগুলো আছে এইগুলো অ্যাড করবেন আপনারা। যদি থ্রু পাস না দেওয়া থাকে, থ্রু পাস দিবেন, মানে এগুলা মানে নেসেসারি স্কিল। ডাবল টাচ, হেল্প ট্রিক, ফার্স্ট টাইম শট, এরপর ওয়ান টাচ পাস, থ্রু পাস, আউটসাইড কালার, ফেনোমিনাল পাস, এটা তো অ্যাডিশনাল স্কিল না। তো গেমসম্যানশিপ এইগুলা দিবেন, আপনারা যেটা দেখতে পারতেছেন এইগুলা দিবেন। তাহলে হবে কি, যেহেতু অ্যাটাকিং মিডিয়া থাকবে সবসময়, অ্যাটাক থার্ডে থাকবে, যেহেতু অপোনেন্টের হাফে থাকবে অলওয়েজ। তো ওর মধ্যে যদি নেসেসারি শুটিং স্কিলগুলো দেওয়া থাকে, তাহলে এখান থেকে ডিরেক্ট কাল দিতে পারবেন, অথবা এখান থেকে ডিরেক্ট শ্যুট দিতে পারবেন, অথবা রিবাউন্ডে যদি কোনো বল আসে তাহলে ডিরেক্ট শট নিতে পারবেন। স্কিল দেওয়া থাকলে ইজিলি ফিনিশ করে দিবে, যদি স্কিল না দেওয়া থাকে তাহলে ফিনিশ করবে না, এটাই স্বাভাবিক। এরপরে আসা যাক আপনার সেন্টার ফরওয়ার্ডের ক্ষেত্রে। মাস্ট স্কিল যেগুলো দিবেন একটা সেন্টার ফরওয়ার্ডের মধ্যে, ওটা হলো গিয়া লং রেঞ্জ শুটিং, যদি না দেওয়া থাকে লং রেঞ্জ শুটিং, সোল কন্ট্রোল, অথবা ডাবল টাচ, অথবা কাট বিহাইন্ড টার্ন, যে কোনো একটা দিলেই হবে। যদি আপনি ডাবল টাচে অনেক ভালো হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাবল টাচ দিবেন। লং রেঞ্জ শুটিং, রাইজিং শট, আর হলো গিয়ে ফেনোমিনাল ফিনিশিং তো দেওয়া। অ্যাক্রোবেটিক ফিনিশিংটা যেন থাকে একটা সেন্টার ফরওয়ার্ডের মধ্যে, কারণ অ্যাক্রোবেটিক ফিনিশিং না থাকলে ভালো অ্যাঙ্গেল ক্রিয়েট করে শট নিতে পারবে না, মাঝে মধ্যে মানে হুদাই মানে মিস করবে। এই জন্য বলবো যে আপনারা অ্যাক্রোবেটিক ফিনিশিং যদি না দেওয়া থাকে কোনো সেন্টার ফরওয়ার্ডের মধ্যে, অবশ্যই দিয়ে নেবেন। তো এখন এটাই আর কি আমার আজকের ভিডিওতে বললাম, যে আপনি কোন প্লেয়ারের মধ্যে কী টাইপের স্কিল দিবেন, এইগুলাই আর কি মেন আজকের টপিক ছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে, আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই বলবেন, যাতে জন্য আমি ফিউচারে আরও ভালো করতে পারি।